This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলা আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতে মহাকুম্ভের দিকে নজর রাখতেই হবে, কারণ জানেন আপনারা সেখানে পদপিষ্ট হয়ে স্ট্যাম্পিডের ঘটনা ইতিমধ্যেই অনেকজনের মৃত্যু হয়েছে। গভীর দুঃখ প্রকাশ করেছেন কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন। সেই পোস্টের আপনারা দেখছেন তিনি কি বলেছেন। সেই পোস্টে আমরা গ্রাফিক্স করে আপনাদের দেখাচ্ছি। দুঃখ প্রকাশ করেছেন তিনি। যেসব পুণ্যার্থীরা পরিজনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনাগ্রস্তদের সাহায্যের জন্য স্থানীয় প্রশাসন সব রকম চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে তাঁর কথা হয়েছে বলে তিনি তার পোস্টে লিখেছেন। লাগাতার সরকারের সঙ্গে যোগাযোগ সমন্বয় বজায় রাখা হচ্ছে। সোশ্যাল মিডিয়া পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মহাকুম্ভে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর এক্স হ্যান্ডেল পোস্টে সমবেদনা জানিয়েছেন, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন মহাকুম্ভের, সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছে। অনেকেই আহত। মৌনী অমাবস্যা উপলক্ষে অমৃত স্নান শুরুর আগে বিপত্তি। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি প্রয়াগরাজ থেকে। আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত যা যা আপডেট রয়েছে একটু আমাদের বলো। কোন কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে, সার্বিকভাবে পরিস্থিতি কি এখন সেখানে? দেখো, দুটি পার্টে এই মুহূর্তে পদক্ষেপ করা হচ্ছে। এক, মহাকুম্ভে যে স্নান চলছে সেই স্নান যাতে নিরন্তর চলতে পারে এবং যে ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য একেবারে উচ্চ পর্যায়ের বৈঠকে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেই সিদ্ধান্তের যাতে পুঙ্খানুপুঙ্খ বাস্তবায়ন হয় সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা চলছে। আমরা প্রথম থেকে যে কথা জানিয়েছিলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করিয়ে সিসিটিভি ফুটেজ প্রতি মুহূর্তে মনিটরিং করা হবে। যেখানে ক্রাউড ডেন্সিটি বেশি, অর্থাৎ সাধারণ মানুষের ভিড় যে জায়গায় বাড়বে, অন্য রুটে যাতে সেই ভিড়কে ডাইভার্ট করে দেওয়া যায় তার জন্য সুনির্দিষ্ট একটি কমান্ড অ্যান্ড মনিটরিং সেন্টার তৈরি করা হয়েছিল, যারা একেবারে মহাকুম্ভ মেলায় যে সমস্ত পুলিশ আধিকারিকরা মোতায়েন রয়েছেন তাদের কাছে নির্দেশ পাঠাবেন এবং অল্টারনেটিভ রুটে ডাইভার্ট করা হবে। এই কাজে কিছুটা অবশ্যই খামতি থেকে গিয়েছে, সেই কারণের জন্য এই অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। কিন্তু এবার যাতে পুঙ্খানুপুঙ্খভাবে সেই কাজ করা যায় সেদিকে নজর রাখা হচ্ছে। দ্বিতীয়ত, অল্টারনেটিভ যে সমস্ত রাস্তাগুলি এতদিন পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল, অর্থাৎ কোনো রাস্তাকে ভিআইপি মুভমেন্টের জন্য, কোনোটা আপৎকালীন পরিস্থিতিতে যাতে অ্যাম্বুলেন্স যেতে পারে, যাতে দমকল যেতে পারে তার জন্য ডেজিগনেটেড রাখা হয়েছিল, সেই রাস্তাও যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়েছে। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে আসছে যে প্রয়াগরাজে ঢোকা বেরোনোর রাস্তায় এবারে যান নিয়ন্ত্রণ শুরু হয়েছে। অর্থাৎ লখনৌ থেকে প্রয়াগরাজ যাওয়ার রাস্তা সেখানে বন্ধ করা হয়েছে এবং নতুন করে কোনো যাত্রীদের প্রয়াগরাজে ঢুকতে দেওয়া হচ্ছে না যতক্ষণ পর্যন্ত না প্রয়াগরাজের অভ্যন্তরে যে কোটি কোটি মানুষ রয়েছে তার কিছুটা অংশ তারা প্রয়াগরাজ থেকে বেরিয়ে যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কানপুর, ততক্ষণ পর্যন্ত রায়বেরেলি, ততক্ষণ পর্যন্ত লখনৌ, বিভিন্ন রুট থেকে যাতে নতুন করে পুণ্যার্থীরা প্রয়াগরাজ শহরে। জ্যোতির্ময়, তোমার কাছে আমি আসছি। আমার অপর সহকর্মী বিপিন চৌবে সে যেখানকার ছবিটা দেখাচ্ছে একবার দেখাবো দর্শকদের সরাসরি। বিপিন, बना सकता है, खासकर वो साधु सन्यासी जो समाज के लिए जिंदा है, समाज के उत्थान के लिए, जन कल्याण के लिए जिंदा होता है और यही कामना लिए हुए वो भगवा धारण करता है और चला जाता है। ऐसे में अगर वो आ भी रहा है तो सिर्फ कोटा पूर्ति करने के लिए आ रहा है, क्योंकि आप जानते हैं वो आमतौर पर ब्रह्म मुहूर्त में स्नान करते हैं, क्योंकि माना ऐसा जाता है कि अमृत वर्षा तभी होती है। लेकिन अब वो जैसे तैसे मन मार के आ रहे हैं। सरकार उनसे गुजारिश कर रही है, ठीक है आप आ जाइए, नहीं आएंगे तो ये हमारे दामन पर दाग होगा और जन्म जन्मांतर तक ये कहा जाएगा कि एक सरकार थी जिसके शासनकाल में ऐसा कुंभ हुआ, स्टैम्पेड हुआ, लोग मारे गए और 13 के 13 अखाड़े जो मौनी अमावस्या का 12 साल इंतजार करके बैठे हुए थे कि महाकुंभ आएगा तो हम स्नान करेंगे, और उन्होंने स्नान तक करने का मौका नहीं मिला। इसीलिए अब पैच लगाने की कोशिश की जा रही है। मुख्यमंत्री को इंटरवीन करना पड़ा है। अखाड़ों के जो
अखाड़ा परिषद के अध्यक्ष रविंदर पुरी समेत तमाम महामंडलेश्वर आचार्यों से बात करनी पड़ी है और उसके बाद जैसे तैसे वो लोग तैयार हुए हैं बहुत सादगी के साथ, कोई गाजा बाजा नहीं, कोई जश्न नहीं, कोई माहौल नहीं, कोई उत्सव नहीं, क्योंकि उनके लिए ये उत्सव है और बहुत सादगी भरे अंदाज में वो लोग आएंगे, चुपचाप इन घाटों पर स्नान करेंगे जो डेडिकेटेड उनके लिए घाट है, क्योंकि जिन घाटों पर वो स्नान करने के लिए आ रहे हैं यहीं से 35 लाशें थोड़ी देर पहले उठी हैं और अभी भी वो लाशें अस्पताल में हैं। हालांकि आंकड़ों पर अब भी सरकार खामोश है, 12 घंटे का वक्त बीत चुका है स्टैम्पेड को, लेकिन कुछ नहीं बोला जा रहा है। लेकिन सच्चाई को कब तक आप छिपाएंगे? लाशें आपको परिवार को हैंड ओवर करना पड़ेगा। शुक्रिया शुक्रिया विपिन, আমার সহকর্মী বিপিন আমাদের সঙ্গে ছিলেন। আমি আরো একবার জ্যোতির্ময় আমার সহকর্মীর কাছে যাব। জ্যোতির্ময়, বিপিনের কথা শুনছিলাম কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে কিছু বলা হয়নি ঠিকই, কিন্তু প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে লিখে দিয়েছেন, তাহলে সরকারিভাবে এখনো বলা হচ্ছে না কেন? আর কি বন্দোবস্ত? দেখো, সকাল থেকে এই প্রশ্নটা বারবার ধরে উঠছিল যে আমাদের কাছে খবর আসছিল বিভিন্ন সূত্র থেকে যে মানুষের মৃত্যু হয়েছে, তার কারণ যে মর্চুয়ারিগুলো রয়েছে, যে মর্গগুলো রয়েছে সেখানে সকাল থেকে লাশ পৌঁছচ্ছিল এবং সেখান থেকেই ছবিটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু সরকারিভাবে সকাল 10টার সময় যখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সাংবাদিক বৈঠক করছেন, তিনি জানাচ্ছেন যে বহু মানুষ আহত হয়েছেন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, কিন্তু মৃত্যুর কথা তিনি স্বীকার করেননি। দুপুর 12টার ঠিক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক্স হ্যান্ডেলে বার্তা দিয়ে তিনি এই মৃত্যুর খবর পরোক্ষে তিনি স্বীকার করে নেন। কিন্তু আজ আমরা সকাল 9টার আগে থেকে বিরোধী দলের নেতাদের দেখতে পাই, একেবারে রাহুল গান্ধী থেকে শুরু করে মল্লিকার্জুন খার্গে, অখিলেশ যাদব, মায়াবতী, তারা এক্স হ্যান্ডেলে যে বার্তা দিয়েছেন প্রথম লাইনেই এই মৃত্যুর ঘটনার জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন। অর্থাৎ মৃত্যুর তথ্য যে রয়েছে তা বিরোধী দলগুলি তাদের এক্স হ্যান্ডেলের মাধ্যমে সুকৌশলে কিন্তু জনমানুষে সেই বার্তা পৌঁছে দিয়েছেন। এবং এই মুহূর্তে আমাদের কাছে যে খবর আসছে যে প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কেন এই হতাহতের সংখ্যা কতজন আহত হয়েছেন, কতজনের অবস্থা একেবারে জ্যোতির্ময়, সেই প্রশ্নটা এই মুহূর্তে উঠছে যে এখনো পর্যন্ত সেই সংখ্যাটা বা একটা আইডিয়া যাকে আমরা বলি সেটা কেন করা হচ্ছে না। কিন্তু আরো একটা বিষয়, এবার তো বিশেষ যোগ, মহাযোগ যাকে বলা যায়, যে কারণে অসংখ্য মানুষ সেখানে আসবেন, এটা তো আগে থেকে জানা। সেই মতো বাড়তি বন্দোবস্ত ছিল বলেও পুণ্যার্থীরা সে আশায় গিয়েছিলেন। সেখানে কোনোভাবে অব্যবস্থা, খামতি ইত্যাদি কিছু হয়েছিল নাকি এটা অতি উৎসাহের ফল? দেখো, একটা বিষয় অবশ্যই মানতে হবে যে 4000 হেক্টর জমি, সেখানে 12 কিলোমিটার দীর্ঘ একাধিক ঘাট রয়েছে, 12 কিলোমিটার দীর্ঘ জায়গার ওপরে প্রায় একাধিক ঘাট রয়েছে। কিন্তু যখন একটা জায়গাতে সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে সেখানে প্রায় 3 থেকে 4 কোটি মানুষ এসে যায় এবং যে খবর আমরা পাচ্ছি যে 24 ঘন্টায় 10 কোটি মানুষ স্নান করবে, কোনো একটি রাজ্যে, ছোট রাজ্যগুলির 10 কোটি জনসংখ্যা নেই, ফলত 4000 হেক্টর জমিতে যদি 10 কোটি মানুষের আনাগোনা হয়, যে পরিকাঠামোই তৈরি করা হোক না কেন তা কখনোই পর্যাপ্ত হবে না এবং সেক্ষেত্রে এই ধরনের অপ্রত্যাশিত ঘটনা মোকাবিলা করা সেটা যথেষ্ট চ্যালেঞ্জ সাপেক্ষ। এবং আজকে একটা বিষয় আমাদের কাছে যে প্রশ্নগুলো উঠে আসছে তা হচ্ছে যে সিকিউরিটি সিস্টেম ছিল, সেই সিকিউরিটি সিস্টেমে অবশ্যই কিছুটা গলদ রয়েছে। এখন যে তথ্যগুলো আমরা পাচ্ছি যে হেলিকপ্টারের মাধ্যমে প্রতি মুহূর্তে নজরদারি চলছে, এখন ড্রোনের ভিজুয়ালকে পর্যালোচনা করা হচ্ছে, কিন্তু এই কাজটা আগে কেন করা হয়নি এই প্রশ্নটাই কিন্তু বারবার ধরে উঠে আসছে। এবং যে সিদ্ধান্ত আজকে সকালে নেওয়া হয়েছিল, অর্থাৎ আখাড়া পরিষদের তরফ থেকে মহামণ্ডলেশ্বরা তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা আজকে এই শোভাযাত্রা বের করবেন না, মৌনী অমাবস্যার দিন তারা পবিত্র অমৃত স্নান করবেন না, তারা বসন্ত পঞ্চমীর দিন করবেন। কিন্তু তারপরে আখাড়াগুলি থেকে অন্যান্য মহামণ্ডলেশ্বরা তারা প্রশ্ন করতে শুরু করেন যে এই যোগ 144 বছরে একবার আসে, ফলত এই সুযোগ যদি তারা হারান সেটা একটা বড় সুযোগ হারানো হবে, তাদের জীবদ্দশায় এই সুযোগ তারা পাবেন না। এবং তারপরেই কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি হস্তক্ষেপ করেন এবং প্রাথমিকভাবে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে কোনো রকম আনুষ্ঠানিকতা ছাড়া তারা স্নান করার সুযোগ পাবেন। ফলত বিভিন্ন স্তরে কিন্তু কিছুটা ক্ষোভের যে সঞ্চার হয়েছে এই বিষয়টা স্পষ্টভাবে খুবই স্বাভাবিক। জ্যোতির্ময়, তুমি খুবই স্পষ্ট করে গোটা বিষয়টা বললাম। আমি আরো একটা বিষয় এক্ষেত্রে ভাবছিলাম কিছুক্ষণ আগেও, যে এতজন মানুষ তারা পুণ্যের জন্য যাচ্ছেন, মোক্ষ লাভের জন্য যাচ্ছেন, সেখানে তাদের পায়ের চাপে আরো অনেক মানুষের মৃত্যু হয়ে যেতে পারে। এই আন্তরিকতা, এই মানসিক অবস্থা ব্যতি রেখে এত মানুষ পুণ্য স্নানে যাচ্ছেন, এক্ষেত্রে তাদের উদ্দেশ্যে কোনো রকম নোটিশ, কোনো রকম এক্ষেত্রে ঘোষণা, কোনো রকম এক প্রকার আমি বলবো নির্দেশ সেসব শোনা যাচ্ছে? কিছুক্ষণ আগে মাইকিং শুনছিলাম।
দেখো, মকর সংক্রান্তির দিন যখন আমরা ওখানে ছিলাম সেই দিনও আমরা একটা যে ছবিটা দেখেছি যে লাগাতার মাইকে অ্যানাউন্স করা হচ্ছে যে যারা আসছেন পুণ্য স্নান করতে তারা তাদের হাতের সামনে যে ঘাট পাচ্ছেন সেই ঘাটেই তারা স্নান করুন। কিন্তু মানুষের প্রবণতা হচ্ছে সবাই চাইছেন ত্রিবেণী সঙ্গমে পৌঁছে গিয়ে সেখানে স্নান করতে। এর ফলে ভিড়টা সম্পূর্ণভাবে একমুখী ভিড় হচ্ছে, সবাই ত্রিবেণী সঙ্গমের দিকে যাওয়ার চেষ্টা করছেন। প্রায় 2 কিলোমিটার রাস্তা জুড়ে যদি কোটি কোটি মানুষ তারা একটা সুনির্দিষ্ট জায়গা, যে জায়গা কয়েকশো মিটার বিস্তৃত, সেই জায়গাতে যদি তারা মনে করেন যে তারা পুণ্য স্নান করবেন, ফলত এই ধরনের ঘটনা কিন্তু প্রত্যাশিতই। এবং ঠিক সেই ঘটনাটাই ঘটেছে। স্বয়ং যোগী আদিত্যনাথ তিনিও আবেদন করেছেন সাধারণ মানুষের কাছে, এবং প্রতি মুহূর্তে এই আবেদন মাইকে শুধু করা হচ্ছে না, যে কথা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে সিকিউরিটি মেকানিজম সেখানে রয়েছে। একদমই তুমি যেটা বললে জ্যোতির্ময়, একেবারে পরিষ্কার স্পষ্ট। আমরা যারা একটু দূর থেকে দেখছি, আমার অনেক সহকর্মীরা রয়েছেন, অনেক পরিচিতরা সেখানে রয়েছেন, যারা এই মুহূর্তে TV9 বাংলা দেখছেন, TV9 নেটওয়ার্কে অন্যান্য চ্যানেল থেকে তারা জানতে পারছেন এই মুহূর্তে লেটেস্ট পরিস্থিতি কি। সবকিছু পরেও এখনো পর্যন্ত আমরা আরও একবার সংবেদনশীল সংবাদ মাধ্যমে আরও একবার জানাচ্ছি প্রত্যেককে, যারা পুণ্যার্থীরা যাচ্ছেন এই মুহূর্তে আপডেট রাখার চেষ্টা করছেন বিভিন্ন চ্যানেলসের মাধ্যমে, তাদেরকে বলছি যে একটু নিরাপদে এবং আশপাশে কি ঘটছে সেটা দেখে হুড়োহুড়ি না করে সতর্কতা অবলম্বন করে তারা যদি এগোন, তাহলে এই ধরনের ঘটনা এড়ানো যায়। যেই মুহূর্তের ঘটনা, সেই মুহূর্তে যারা আতঙ্কিত, সেই সময়কার কিছু বক্তব্য আমাদেরকে, যারা এক প্রকার আই উইটনেস বলা যায়, প্রত্যক্ষদর্শী, আপনাদের শোনাবো। सर मैं नहाने जा रहा था गंगा से, वहाँ गंगा स्नान करने यहाँ त्रिवेणी के पास, वहीं जैसे मतलब भीड़ इतनी थी, मैं वापस हो गया, वापस हो रहा था, उसके पीछे इतना भीड़ हो गई कि आगे पीछे थे कि उसी में मतलब आदमी गिर गए सब भड़का में, और हम सब भी मर जाते, लेकिन ये लोग बच गए, लेकिन हमारे चाचा उसमें खत्म हो गए उसी वक्त। अचानक भीड़ आ गया, भीड़ में हम फंस गए, लोग सबका मारने लगे, हम नीचे गिर गए, बहुत लोग नीचे गिर गए, बहुत ज्यादा भीड़ कंट्रोल नहीं हुआ, हम एक बन एक ऐसे गिरते रहे। डेटটা যদি আমরা ধরি তাহলে প্রায় 12 ঘন্টা হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে নির্দিষ্ট করে কিছু কতজনের মৃত্যু হচ্ছে এখনো জানানো হয়নি। কিন্তু বেশ কিছুক্ষণ আগেই বলা যায় যোগী আদিত্যনাথ তিনি সাংবাদিকদের কি বলেছেন আপনাদের আরো একবার শোনাই। रात्रि को 1 से 2 बजे के बीच में बैरिकेड्स को फांद करके आने में कुछ श्रद्धालु गंभीर रूप से घायल हुए हैं। उन्हें तत्काल हॉस्पिटल में पहुंचा करके उपचार आदि की व्यवस्था उनके लिए की गई है। उनमें से कुछ श्रद्धालु गंभीर रूप से घायल हैं। काल से ही उनके लगभग 4 बार प्रधानमंत्री जी ने हालचाल लिया है। प्रयागराज में हालात वर्तमान में नियंत्रण में हैं, लेकिन भीड़ का दबाव बहुत बना हुआ है। কিছুক্ষণ আগেই বলেছিলেন, আমরা আরও একবার আপনাদের শোনালাম যে নিয়ন্ত্রণে আছে পরিস্থিতি, কিন্তু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। খামোখা গুজব ছড়াতে তিনি না করেছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী তার টুইটে কিন্তু আমরা জানতে পারছি যে অনেকের মৃত্যু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো সংখ্যা বলে দিয়েছেন 15 জন। আমরা এই মুহূর্তে সেখানকার এক্স্যাক্ট পরিস্থিতি কি, কতটা সতর্কতা অবলম্বন করা হচ্ছে, কি দেখা যাচ্ছে আরও একবার জানবো আমার সহকর্মী জ্যোতির্ময়ের কাছ থেকে। জ্যোতির্ময়, যে সতর্কতা, যে মাইকিং, যে অ্যানাউন্সমেন্ট হচ্ছে সেটা পুণ্যার্থীরা মেনে চলছেন, ছবি কি তাই বলে? জ্যোতির্ময়, আমার কথা শোনা যাচ্ছে? আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। আমি আরও একবার জ্যোতির্ময়ের কাছে যাব। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত পুণ্যার্থীদের উদ্দেশ্যে যে সমস্ত অ্যানাউন্সমেন্ট হয়েছে সেগুলো তারা নির্দিষ্টভাবে মেনে চলছে না। যেই সিকিউরিটির কথা তুমি বলছিলে সেটা কি এই মুহূর্তে তার আঁটোসাঁটো ব্যবস্থা নজরে আসছে? দেখো, দুটো পার্টে এই সিকিউরিটি রয়েছে। এক, যে কুম্ভ মেলার যেটা আমরা জানি নদী তট, সেই নদী তটে পৌঁছতে গেলে প্রায় 3 থেকে 4 কিলোমিটার রাস্তা হেঁটে আসতে হচ্ছে, এবং সেই 3 থেকে 4 কিলোমিটার একটি রাস্তা দিয়েই হাঁটতে হচ্ছে। অর্থাৎ কেউ স্টেশনে এসে পৌঁছন, কেউ বাস স্ট্যান্ডে এসে পৌঁছন, তারপর কিন্তু এই জনস্রোতটা কার্যত একমুখী এবং একটা রাস্তার অভিমুখেই তারা চলছেন। এবং এই মুহূর্তে যে চ্যালেঞ্জ চলছে তা হচ্ছে অল্টারনেটিভ রুট খুলে দেওয়া। সেই রাস্তা রয়েছে, কিন্তু সেই রাস্তাগুলি অ্যাম্বুলেন্স
চলার জন্য, দমকলের জন্য, কোনো আপৎকালীন পরিস্থিতির জন্য বা ভিআইপি মুভমেন্টের জন্য ডেজিগনেটেড ছিল। আমরা দেখেছি কিছুক্ষণ আগেই একেবারে এই ভিআইপি কালচারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রাহুল গান্ধী সহ অন্যান্য বিরোধী নেতারা, এবং এবারে কিন্তু যেই দাবিটাই উঠছে এবং সেই দাবি মোতাবেক মানে এই মুহূর্তে সেই ডেজিগনেটেড রাস্তাগুলো যেগুলো ইমার্জেন্সি সার্ভিসের জন্য ছিল সেগুলোও খুলে দেওয়া হয়েছে। একদমই সেই রাস্তাগুলো খুলে দেওয়া হচ্ছে যাতে ভিড় বিভিন্ন দিক থেকে বেরোতে পারে। দ্বিতীয়ত এই মেলা গ্রাউন্ডে পৌঁছে যাওয়ার পরে একটি দ্বীপ রয়েছে, মাঝখান দিয়ে গঙ্গা বয়ে গিয়েছে, এবং সেই দ্বীপে মূলত আখাড়া পরিষদের যে আখাড়াগুলি রয়েছে, অর্থাৎ সাধুদের যে আখাড়া, সেগুলি মূলত সেই দ্বীপে রয়েছে। সেখানে পৌঁছানোর জন্য একাধিক পন্টুন ব্রিজ রয়েছে, প্রায় 8টির বেশি পন্টুন ব্রিজ রয়েছে। এই পন্টুন ব্রিজগুলি কি? এই পন্টুন ব্রিজগুলি হচ্ছে লোহার বড় বড় ভাসমান ক্যাপসুল, তার ওপরে কাঠ এবং লোহা দিয়ে এই একেবারে দড়ি দিয়ে বেঁধে এই ব্রিজ তৈরি করা হয়েছে। জলস্রোত বা জলস্তর যদি বেড়ে যায় তাহলে এই ব্রিজে কোনো রকম ক্ষতি হওয়ার কথা নয়। জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গে এই ব্রিজ কিন্তু আরও কিছুটা ওপরে উঠে আসবে। কিন্তু যদি মানুষের চাপ এই ব্রিজের ওপরে ক্রমশ বাড়তে থাকে, অর্থাৎ যতটা ধারণ ক্ষমতা তার থেকে বেশি মানুষ যদি এই ব্রিজের ওপর উঠে পড়ে, সেক্ষেত্রে কিন্তু যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা যে ছবি মকর সংক্রান্তির দিন দেখেছিলাম যে যদি 2টি ব্রিজ খোলা থাকে তাহলে 6টি ব্রিজকে বন্ধ রাখা হচ্ছে। এই 6টি ব্রিজকে বন্ধ রাখার কারণ যে যখন অন্য জায়গার ভিড় বেড়ে যাবে তখন সেই ব্রিজগুলি খোলা হবে, বা সেগুলো ভিআইপি মুভমেন্টের জন্য বা অন্যান্য এমার্জেন্সি সার্ভিসের জন্য। কিন্তু বারবার ধরে যে অভিযোগটা উঠছিল যে এত মানুষের ভিড় বাড়ছে, সেক্ষেত্রে এই ধরনের ব্রিজগুলো বন্ধ রাখা সমীচীন নয়। এবারে সেই ব্রিজগুলি দিয়েও যাতে অনায়াসে মানুষ যাতায়াত করতে পারে, যাতে কোনো ধরনের ঘটনা, একেবারে জ্যোতির্ময় পরিস্থিতি বুঝতে পারছি, সেই ব্রিজ দিয়ে যাতে অনায়াসে মানুষ যাতায়াত করতে পারেন, কিন্তু প্রত্যেক ব্রিজের আমরা জানি একটা ধারণ ক্ষমতা থাকে, সেই ধারণ ক্ষমতা যাতে অতিক্রম করে না যায় আমরা আশা রাখবো সেই মতন মনিটরিং থাকবে। কিন্তু তুমি এই কিছুক্ষণ আগে তুমি উল্লেখ করলে, আজকে আমি এই মুহূর্তে আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সোশ্যাল মিডিয়া বার্তা, সেটা আরও একবার আমি দেখাতে বলবো পিসিআরকে। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে অন্তত 15 জনের, শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। গঙ্গাসাগর মেলা থেকে আমার উপলব্ধি হয়েছে, যেখানে এত বেশি সংখ্যায় পুণ্যার্থীর সমাগম ঘটে সেখানে সঠিক পরিকল্পনা এবং যত বেশি যত্নশীল হওয়া যায় ততই ভালো। মৃতদের আত্মার শান্তি কামনা করি। তৃণমূল সুপ্রিমো তথা এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এক্স হ্যান্ডেল বার্তায় 3টি আলাদা আলাদা বিষয়। তিনি 15 জনের মৃত্যুর খবর পেয়েছেন বলে তিনি উল্লেখ করেছেন, সেক্ষেত্রে একটা বিষয়। দ্বিতীয় বিষয়, তিনি তার সাফল্যের কথাও এখানে প্রচ্ছন্নে বলে রেখেছেন, গঙ্গাসাগর মেলায় তিনি কতটা সফলভাবে হ্যান্ডেল করতে পেরেছেন। অন্যদিকে একটু প্রচ্ছন্নে তিনি পরবর্তীকালে লিখেছেন যে পরিকল্পনা, বেশি যত্নশীল হতে হবে, এই খোঁচাটিও কিন্তু এই এক্স হ্যান্ডেল পোস্টে রয়েছে। অন্যদিকে রাহুল গান্ধী তিনি তার সোশ্যাল মিডিয়া বার্তায় কি লিখেছে আমি দেখাতে বলবো পিসিআরকে। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে, সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন রাহুল গান্ধী। যোগী সরকারের ভিআইপি কালচার, ভিআইপি সংস্কৃতির জন্যই পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস সভাপতি। ভিআইপি সংস্কৃতি বন্ধ করে যোগী সরকারকে সাধারণ পুণ্যার্থীদের প্রতি নজর দেওয়ার পরামর্শও দিয়েছেন রাহুল গান্ধী তার সোশ্যাল মিডিয়া পোস্টে। অত্যন্ত মর্মান্তিক এবং দুর্ভাগ্যজনক ঘটনা। কোনো ধরনের মৃত্যুর সংখ্যা নিয়ে যে গুজব চলছে এটা ঠিক নয়। দুর্ঘটনাই যাতে না হয় তার জন্য সরকারকেও যেমন আরও কঠোর হতে হবে, সবসময় হওয়া যাচ্ছে না সমস্ত মানুষের কথা চিন্তা করে, সেই সময় মানুষকেও আরেকটু নিজেদের ভাবাবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। কুম্ভে পদপিষ্ট আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি বেশ কয়েকজন। এবার যে ঘটনাটি আপনাদের বলবো তা লজ্জাজনক না মর্মান্তিক কি বলবো জানি না। মায়ের দ্বিতীয় বিয়ের পথে বাধা একরত্তি সন্তান, রামনগরের শিশুকে খুনের চেষ্টা, এই অভিযোগ মায়ের ওপর। গ্রেফতার করা হয়েছে মাকে, সঙ্গে আরও এক তার মায়ের সঙ্গে সম্পর্কে থাকা একজন পুরুষকে। দ্বিতীয় বিয়ে করে নতুন স্বামীর সাথে নির্ঝঞ্ঝাট ঘর বাঁধতে চেয়েছিলেন তিনি, সেক্ষেত্রে তিনি মনে করেছেন তার শিশু তার পথের কাঁটা। ওই শিশুর হাত ভেঙে দেওয়া হয়েছে, মাথা থেকে পা, গোটা শরীরে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে। অচৈতন্য হয়ে পড়তেই শিশু মারা গিয়েছে ভেবে রাতের অন্ধকারে ঝোপের আড়ালে ফেলে দিয়ে আসে সেই শিশুর বায়োলজিক্যাল মাদার। আমার সঙ্গে আমার সহকর্মী কনিষ্ক রয়েছেন। কনিষ্ক, আমি ঘটনার বর্ণনা চাইবো না, এই ঘটনা যারা ঘটিয়েছেন বলে এখনো পর্যন্ত অভিযোগ জানা যাচ্ছে, তাদেরকে পাকড়াও করা হয়েছে কিনা জানতে চাইবো। কি এখনো পর্যন্ত কি অভিযোগ, কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইবো।
দেখো, যে ঘটনাটা ঘটেছে কার্যত মর্মান্তিক। অন্তত রামনগর থানার পুলিশের কাছে যে অভিযোগ দায়ের হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে কার্যত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ যিনি এই এগরতি ছোট্ট শিশুটির যিনি মা এবং তার সঙ্গে সম্পর্কে যিনি রয়েছেন এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই তাদেরকে আজকে কাঁথি আদালতে তোলা হয়েছে এবং 2টোর সময় পুলিশ ফাইল হবে এবং বিচারক সমগ্র ঘটনার যে বিবরণ, অর্থাৎ পুলিশের দায়ের করা যে অভিযোগ এবং স্থানীয় মানুষজন যারা উদ্ধার করেছেন বা এগরতিটিকে, সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখে বিচারক কী সিদ্ধান্ত নেন সেটা দেখার বিষয়। তার পাশাপাশি তোমাকে শুভ যেটা বলবো যে ঘটনা কার্যত মর্মান্তিক বলা চলে, কারণ মায়ের দ্বিতীয় সংসার পাতার যে অসুবিধের বা পথের বাধা হয়ে দাঁড়িয়েছিল এই এগরতি শিশু, মূলত সেই কারণে এই এগরতি শিশুকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিল এই দম্পতি বলে এমনটাই জানা যাচ্ছে। আমি জানতে চাইবো তারা কি ভেবেছিল সেটা আমাদের এই মুহূর্তে জানা দরকার। আমি জানতে চাইবো যে এই শিশুটি এই মুহূর্তে কেমন আছে, কোথায় আছে, তার মানসিক শারীরিক পরিস্থিতি সংক্রান্ত এখনো পর্যন্ত কি খবর, সে সেফ আছে কিনা সেটা জানতে চাইবো। দেখো শুভ, শিশুটিকে গতকালই উদ্ধার করা হয়েছিল আহত অবস্থায়। তাকে স্থানীয় রামনগর 2 নম্বর ব্লকের বালিসাই বড়রাঙ্কুয়া হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে এবং সমগ্র ঘটনার বা তদন্ত করছে যেমন রামনগর থানার পুলিশ, তার পাশাপাশি চিকিৎসার দায়িত্ব নিয়েছে পুলিশ এবং সমগ্র বিষয়টা তারা খতিয়ে দেখছে এবং শিশুটির যাবতীয় যা চিকিৎসার খরচ সেটা কিন্তু এখনো পর্যন্ত রামনগর থানা বহন করছে বা সরকারি হাসপাতালে তার ট্রিটমেন্ট হচ্ছে। অনেক ধন্যবাদ। আমরা আশা রাখবো সেই শিশুর চিকিৎসা এবং তার বেড়ে ওঠার জন্য যা যা সহায়ক দরকার সেই অভিভাবক এই শিশু পাবে। যখন দেখি বাচ্চাটা মানে খুব অসুস্থ, বাচ্চাটার হাত মানে পুরো ফুলে গেছে এবং হ্যাঁ ফ্র্যাকচার হয়ে গেছে, ফুলে গেছে এবং বাড়িতে যখন খেতে বসছিল বাচ্চাটা খাবার তুলতে পারছিল না। ওর বাচ্চাটা যখন খাওয়া শেষ হলো কিছুক্ষণ পর আমি ওকে জিজ্ঞেস করলাম, বাবু কি হয়েছে? ও বলছে যে আমাকে এরকম কালকে রাত্রে বাবা মা আমাকে মেরে আমাকে জঙ্গলে ফেলে দিয়ে গেছিল। অন্যদিকে মেদিনীপুরের পর এবার আরজিকর মেডিকেল কলেজ, আবারও ভুল চিকিৎসার অভিযোগ উঠল জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে। অভিযুক্ত রেডিওথেরাপি বিভাগের জুনিয়র ডাক্তার লিভার ক্ষতিগ্রস্ত ক্যান্সারের রোগীকে প্যারাসিটামল দেওয়া নিয়ে প্রশ্ন। লিভার ক্ষতিগ্রস্ত ক্যান্সারের রোগীকে প্যারাসিটামল দিলে সেটা আরও ক্ষতিকারক, এমনটাই বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন। প্রেসক্রিপশনে যা লেখা আছে, নোট যা, তা তো লিভার ফাংশন অলরেডি ডিরেঞ্জড আছে, অর্থাৎ স্বাভাবিক নেই, অস্বাভাবিক আছে। তার মানে পেশেন্টের লিভার ড্যামেজ আছে। লিভার ড্যামেজ হলে কিন্তু থাকলে প্যারাসিটামল ট্যাবলেট না দেওয়ারই কথা। এখন এইটা কেন দিল, কে প্রেসক্রিপশন করেছে আমি জানি না। কোনো জুনিয়র ডাক্তার হয়তো করে থাকতে পারে যার সম্যক জ্ঞান নেই এই সম্পর্কে, কিন্তু আমার তো মনে হয় যে প্রত্যেক জুনিয়র ডাক্তারই একজন সিনিয়র ডাক্তারের আন্ডারে কাজ করে। তো সিনিয়র ডাক্তার যারা, তাদের তো এটা নজর রাখা উচিত যে ঠিকঠাক লিখছে কিনা ইত্যাদি ইত্যাদি। লিভার ফাংশনিং টেস্টের ইয়েতে তাকে সিভিয়ার ড্যামেজ আর কি লিভিয়ার। হ্যাঁ, তার মানে তো ওরাল ফর্মে পেয়েছে, তাই তো? প্যারাসিটামল ওরাল ফর্ম, মানে আমি ইনজেক্টেবল নয় তো, ওরাল ফর্মে, আউটডোর মানে ওরাল ফর্মে। দেখতে হবে কত ডোজ পেয়েছে, কদিন পেয়েছে, ঠিক আছে? এগুলো পুরোটাই এ ব্যাপার আর কি, ঠিক আছে? ফিরে যদি থাকে তখন নিশ্চয়ই, এবং সঙ্গে গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টের উইথ হেলথ দ্য গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্ট আমরা তখন দেখবো, মানে পুরোপুরি এটা তো গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টে যেহেতু লিভার আর কি, ঠিক আছে? মানে তখন দেখা যাবে আর কি ওই অন্য ডিপার্টমেন্টে যেতে ওনাদের কি বক্তব্য সেই ব্যাপারটাই। আমার সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, আমি জানতে চাইবো যে এই অভিযোগ কারা করেন এবং যেই রোগীর শরীরে যার লিভার ড্যামেজ হয়েছে বলে জানা যাচ্ছে প্যারাসিটামল দিয়ে দেওয়ার মতন ভুল জুনিয়র ডাক্তার করেছেন বলে এখনো পর্যন্ত অভিযোগ, এই অভিযোগ কারা আনেন এবং সেই জুনিয়র ডাক্তার কোন সিনিয়র ডাক্তারের সুপারভিশনে ছিলেন? দেখো, জুনিয়র চিকিৎসকদের একাংশের এই অভিযোগ এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তারা সেই প্রেসক্রিপশনও TV9 বাংলার হাতে তুলে দিয়েছেন। যেখানে স্পষ্টই দেখা যাচ্ছে যে একজন রোগী 46 বছর বয়স, তেজনারায়ণ গুপ্ত, যার বাড়ি এয়ারপোর্ট 2 নম্বর এয়ারপোর্ট এলাকায়, এবং সেখানে সেই পেশেন্টের কে প্যারাসিটামল দেওয়া হয়েছে। এটা দেওয়া যায় না, তার কারণ যদি অ্যাকিউট লিভার ডিজিজ হয়, অর্থাৎ লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেক্ষেত্রে প্যারাসিটামল দেওয়াও যা আর বিষ দেওয়াও একই জিনিস, এমনটা জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। কারণ লিভার মেটাবলিজমে প্যারাসিটামল বিষের কাজ করে,
সেই কারণেই প্যারাসিটামল দিতে বারণ করেন, এবং এটা একেবারেই চিকিৎসা বিজ্ঞানে MBBS পাশ করলেই যে কোনো চিকিৎসকের এটা জানার কথা, অজানার কথা নয়, সেটাই বলছেন অন্য চিকিৎসকেরা। সেক্ষেত্রেই প্রশ্ন উঠছে যে মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনার পরও কেন আরজি করে এমন ঘটনা ঘটলো। আর যে সিনিয়র চিকিৎসকের তত্ত্বাবধানে ওপিডি টিকিটে এই প্রেসক্রিপশনটি আমাদের হাতে এসছেন, তিনি আপাতত আরজিকর থেকে বদলি হয়েছেন, কিন্তু তারপরে তিনি দায় এড়াতে পারেন না, অন্তত চিকিৎসকরা তেমন। এক্স্যাক্টলি, যে জুনিয়র ডাক্তারের কথা যার বিরুদ্ধে অভিযোগের আঙুল, তিনি যেই সিনিয়র ডাক্তারের সুপারভিশনে ছিলেন, সেই দায় এড়ানো যায় না। কিন্তু এই ঘটনা ঘটলো কি করে, সেই বিষয় নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে। অনিকেত মাহাতো জুনিয়র ডাক্তার কি বলছেন শোনাবো আপনাদের। লিভার ড্যামেজের ক্ষেত্রে প্যারাসিটামল যেহেতু লিভার দিয়ে মেটাবলিজম হয়, সেই ক্ষেত্রে লিভার টক্সিসিটি বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে আমরা অ্যাভয়েড করি। আর রোগীর পরিষেবায় কোনোভাবে অবহেলা করার কারো অধিকার নেই। সেই জায়গা থেকে অবশ্যই হস্তক্ষেপ করা উচিত, হায়ার অথরিটির অবশ্যই হস্তক্ষেপ করা উচিত, এবং কঠোর থেকে কঠোরতর শাস্তির যদি কিছু তদন্তে উঠে আসে তাহলে দেওয়া উচিত।